আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১২। লিখেছেন তামান্না ইসলাম। আয়রাত আব্রাহামের রাগ গুসা যাই ছিল সব শেষ। এত কিছুর পর অবশেষে আয়রাত তার আব্রাহামকে মাফ করিয়ে দিয়েছে। এখন সব কিছু ভালোই। দেখতে দেখতে মাঝখানে কেটে গেছে আরও বেশ কয়েকদিন। আয়রাত আর আব্রাহামের মাঝে সারাদিন খুনসুটি লেগেই থাকে। আব্রাহামের পাগলামের মাঝে আয়রাতের দিন কাটে। কি যে সাইকো মার্কা কাজ করে বসে, আর এর প্রভাব মাঝে মাঝে আয়রাতের উপরই পড়ে। এই তো কিছুদিন আগের কথা, আয়রাতের ফাইনাল এক্সাম ছিল ভার্সিটিতে। এখন স্যাররা ছেলে মেয়েদের একসাথে সিট ফেলেছে, এক বেঞ্চে দুইজন করে, একটা ছেলে আরেকটা মেয়ে। এটা শুনেই তো আব্রাহামের মাথা খারাপ। আয়রাতের পাশে বসবে অন্য ছেলে, এটা কি আদৌ সম্ভব? এর জন্যে আব্রাহাম নিজে এক্সাম হলে গিয়ে আয়রাতের সামনে এক পায়ের উপর আরেক পা তুলে বসেছিল, আর একটা মেয়েকে আয়রাতের পাশে বসিয়েছে, মানে দিয়াকে বসিয়েছে আর কি। শুধু দিয়াকেই আয়রাতের পাশে বসায়নি, এমনকি আয়রাত যেই রুমে বসে এক্সাম দিচ্ছিল সেই রুমে অন্য কোনো ছেলেকে ঢুকতেই দেয়নি। ছেলেদের অন্য রুমে স্যারদের বলে শিফট করে দিয়েছিল। যত চূড়াই বুদ্ধি ছিল, যত নকল করার বুদ্ধি ছিল, আব্রাহাম সব এক এক করে আয়রাতকে শিখিয়ে দিচ্ছিল। কিন্তু অবশেষে আয়রাতের ধমক আর ঝাড়ে গিয়ে সে চুপ হয়ে যায়, কারণ এক্সামের জন্য আয়রাতের প্রিপারেশন এনাফ ভালো ছিল। যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতেই আব্রাহাম তার অফিসে না গিয়ে আয়রাতের সাথে তার এক্সাম হলে ছিল। নিজের সাথে করে আয়রাতকে ভার্সিটিতে নিয়ে গিয়েছে, আবার নিজের সাথে করে নিয়ে এসেছে। একসময় আয়রাতের এক্সাম শেষ হয়ে যায়। আব্রাহামের আয়রাতকে নিয়েই হুটহাট প্ল্যান ছাড়া বের হয়ে পড়া, লং ড্রাইভে চলে যাওয়া, টপ করেই আয়রাতের বাড়ির টপকে পড়া। যদিও আয়রাত আব্রাহামকে মানা করেছে, কিন্তু কথা শুনলে তো আব্রাহাম। আয়রাতের চাচার সাথে আব্রাহামের সম্পর্ক কিছুটা ইঁদুর বিড়াল, দুইজন দুজনের পেছনে পড়েই থাকে। আর আয়রাতের চাচি তো আব্রাহামের সামনে চুপ পর্যন্ত করতে পারে না। আব্রাহামকে দেখলেই কোলের রিয়েকশন কিছুটা এমন হয়। আব্রাহাম আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা অফিসে থাকতো, এখন আর তেমন থাকে না। যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে। আর তার আয়রাতের টাইম যে দিতে হবে, গভীর রাত পর্যন্ত আয়রাতের সাথে ফোনে কথা বলা আব্রাহামের। মাঝে মাঝে তো এমনও হয় যে আয়রাত ফোন ফোন কানে রেখে ঘুমিয়ে পড়ে। আর যখন পরের দিন সকালে আয়রাত ঘুম থেকে উঠে, তখন দেখে যে আব্রাহামের ফোনের লাইনে আছে, লাইন কাটেনি। এমনকি আয়রাতের ঘুমও ভাঙে আব্রাহামের ডাকেই। আবার যখন আয়রাতের মুড মুড কোনো কারণে খারাপ হয়, তখনই আব্রাহাম হাজির হতে এতগুলো চকলেট বা ফুচকা নিয়ে আসে। মানে যা আয়রাতের পছন্দ তা নিয়েই। ভার্সিটির কোনো ছেলে আয়রাতের ধারে কাছে আসে না, সবাই আপু বলে ডাকে। এমনও হয় যে আয়রাতের নিজের ক্লাসমেটরাই মাঝে মাঝে আব্রাহামের ভয়ে আয়রাতকে আপু ডেকে ফেলে। আয়রাত আর বুঝতে অসুবিধা হয় না যে এটা আব্রাহাম ছাড়া আর কারোরই কাজ না। এখনও আয়রাত আব্রাহাম একসাথে একটা কফি শপের ভিতরে বসে আছে। আয়রাত বসে বসে খাচ্ছে, আর আব্রাহাম তার সাথে যেন যেন ফোনে কথা বলছে। তারপর রেখে দেয়। আয়রাত বলল, কে ছিল? আব্রাহাম বলল, ছিল কিছু ক্লায়েন্ট। খাবেন? আমি বার্গার খাই না, এতে অনেক ফ্যাট থাকে। আসছে রে আমার দ্য মোস্ট হেলথ কনসিয়াস ম্যান। হ্যাঁ অবশ্যই, আমাকে ফিট থাকতে হয়। আমি কি তোমার মতো মোটা নাকি? হ্যাঁ। এই কি বললেন আপনি? আমি আমি মোটা? নিজেকে দেখেছো একবারও? গালের দিকে মাংস বেড়ে যাচ্ছে, কিছুটা ভুঁড়িও তো বেড়েছে তোমার। আব্রাহাম এমন কথা শুনে আয়রাতের খাওয়াতে তালা লেগে গেল। খাওয়ার পুরো বন্ধই হয়ে গেল তার। মুখ এক বাইট বার্গারে রেখে আব্রাহামের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আব্রাহাম তো ফাজলামি করছিল, কিন্তু আয়রাতের এমন চেহারা দেখে হাসতে হাসতে শেষ। আব্রাহামের হাসি দেখে আয়রাতের রাগে শেষ। রাগে মুখে থাকা বার্গারটা আস্তে আস্তে চিবুচ্ছে, আর আব্রাহামের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আব্রাহাম তো হেসেই যাচ্ছে, আর বলল, আরে আস্তে খাও শালা খবিস। আমি 50 কেজি, হাইট 5 ফুট 5 ইঞ্চি, আর আর কত লাগে? হ্যাঁ আমি নাকি মোটা? হ্যাঁ মানলাম আমার গালে একটু মাংস বেশি, কিন্তু এই গাল সরকারি না, বুঝলেন? আমার গাল আমার সম্পত্তি, তাতে কার বাপের কি? আর এতই মোটা লাগে তো যান না অন্য মেয়েদের কাছে যান, এখানে কি করেন? হ্যাঁ যত সব। আব্রাহাম তো বলে উঠল, হায়
এই রাগের আগুনই না আমি আব্রাহাম ঝলসে যাই। আয়রাত একটা মুখ ভেঙচি দেয়। আরে বোঝো না কেন, মজা করছি। আর এছাড়াও আমার শুটকি মার্কা মানুষ পছন্দ না, আমার এই যে গোলুমোলু মানুষই পছন্দ। আয়রাত চেতে বলল, হয়েছে, এখন ভালো ছেলের মতো আরেকটা বার্গার অর্ডার দিন। কি? শুনেন না? দিচ্ছি দিচ্ছি। আব্রাহাম আরও একটা বার্গার অর্ডার দেয়, সাথে একটা ক্যাপাচিনো তার নিজের জন্য। বার্গার এলে আয়রাত খাওয়া শুরু করে। আব্রাহামও আয়রাতকে দেখছে আর খাচ্ছে। তখনই একটা মেয়ে আসে, মুখ হেভি মেকআপ, ওয়েস্টার্ন ড্রেস আপ পরা। হয়তো আব্রাহামকে ভুল ছিল যে সে ওই মেয়েটার চোখে পড়েছে। বাপরে বাপ, ন্যাকামোর একটা সীমা থাকে। মেয়েটা এসেই আব্রাহামকে দেখে ছোটোখাটো একটা চিৎকার দিয়ে কিছুটা লাফিয়ে ওঠে। মানে তার সেখানে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হয়ে যায়, হুমড়ি খেয়ে পড়েছে। আব্রাহাম বলল, আরে ঠিকভাবে খাও, মুখের সাইডে লাগাচ্ছ কেন? এদিকে কাছে আসো দেখি। আব্রাহাম হাত টিস্যু নিয়ে আয়রাতের ঠোঁটের সাইডে মুছে দিচ্ছিল আলতোভাবে। তখনই ওই মেয়েটি ছুটে আব্রাহামের কাছে আসে। মেয়েটি এসেই বলতে থাকে, ও গড, ও গড, ও গড, এই আমি কাকে দেখছি? আব্রাহাম আহমেদ চৌধুরী আপনি? আমি জাস্ট ভাবতেই পারছি না স্যার, আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। আর এইভাবে নর্মাল ভাবি যে আপনাকে দেখতে পারবো, আমি কখনো ভাবিনি। আজ বুঝলাম যে আপনি হয়তো অনেক বড় একজন মানুষ, কিন্তু অনেক ভালো, তাই তো এভাবে নর্মালভাবে চলাচল করছেন। স্যার, আপনি তো আমার জন্মান্তরের ক্রাশ, বলতে গেলে আমার ভালোবাসা। আপনার যে ঠিক কতগুলো ছবি আমার রুমে লাগানো তো তা আমি নিজেও জানি না। মেয়েটি এসে তার নিজের মতো করেই এইগুলো বলে যাচ্ছে, আর আব্রাহাম তার মুখে হাত রেখে শুধু হুম হুম করে যাচ্ছে। আব্রাহাম কিছুটা বাঁকা চোখে আয়রাতের দিকে তাকায়, দেখে যে আয়রাত শান্তভাবেই বসে আছে। কিন্তু হুট করে আয়রাত এত শান্ত স্বভাবটা কেন জানি আব্রাহামের হজম হচ্ছে না। তার মাঝেই মেয়েটা আবার বলে ওঠে, স্যার স্যার, আমার আমার নাম জ্যোতি। আমি কি আপনার সাথে জাস্ট একটা ছবি ক্লিক করতে পারি? আব্রাহাম বলল, শিওর। মেয়েটি আব্রাহামের কাছে গিয়ে তার সাথে একটা ছবি নেয়। মেয়েটা এত নির্লজ্জ কেন? মেয়েটা বলল, স্যার ছবিতে তো আপনার দারুণ লাগছে। স্যার স্যার, একটা অটোগ্রাফ প্লিজ। ওকে, আমার হাতেই করে দিন। মেয়েটা একটা জেল পেন বের করে আব্রাহামকে দেয়। আব্রাহামও অটোগ্রাফ দিয়ে দেয়। কি আর করার, সে আয়রাতের দিকে তাকায়, দেখে আয়রাতের আস্তে আস্তে, মানে একদম আস্তে আস্তে বার্গার খাচ্ছে। স্যার থ্যাংক ইউ সো মাচ, আমার তো খুশিতে গড়াগড়ি খেতে মন চাইছে। ইস, আপনার সাথে ছবি। হ্যাঁ, এখন এই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে নিও, তারপর দেওয়ালের সাথে সাথে নিজের সাথেও চিপকিয়ে নিও। আর হ্যাঁ, হাতের যে ওই অটোগ্রাফটা আছে না, এক কাজ করো, হাতের চামড়া খুলে সেটাকেও ফ্রেম করে নিও, ঠিক আছে বইন? বলল আয়রাত। মেয়েটা বলল, এ মানে স্যার উনি কে? আয়রাত হাসবে না কাঁদবে ভুলে গেছে। আয়রাত বলল, হ্যাঁ হ্যাঁ বলুন না আব্রাহাম। জি, আমি আপনার কে বলুন। আব্রাহাম বলল, মানে আসলে আব্রাহাম জি, আরে বলুন না আমি আপনার কে, বলুন বলুন তো, উচিত বলা তো উচিত তাই না? বলে ফেলুন, বলে ফেলুন, আমি আপনার কে হই আব্রাহাম? আব্রাহাম একদম স্ট্রেট ফরওয়ার্ড জবাব দেয়, ও আমার বউ লাগে। মেয়েটা বলল, জি? জি, আমার বউ উনি। ও আচ্ছা, না মানে আচ্ছা ঠিক আছে, আমি এবার তাহলে যাই। এই বলে মেয়েটি সেখান থেকে কেটে পড়ে। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়, দেখে যে সে আয়রাত না তো রাগে একটা আগুনের গোলা, মানে একটা আগুনের গোলাকে আব্রাহাম তার পাশে নিয়ে বসে আছে। সেই মেয়েটা এসে এখন এমন একটা কিছু করবে তা আব্রাহাম ভেবেই পায়নি। আয়রাতের মাথা মুথার তো রেগে ফেটে যাচ্ছে। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগে আয়রাত উঠে রাগ করে চলে যায় সেখান থেকে। আব্রাহাম বলতে থাকে, আবার চেইতে গেছে রে, আরে আল্লাহ। আব্রাহাম সবসময় নিজের সাথে দুই একটা গার্ড নিয়ে বের হয়, তবে তারা দূরে দাঁড়িয়েছিল। আব্রাহাম তাদের বিল পে করতে বলে নিজে দ্রুত আয়রাতের পিছন পিছন চলে যায়। আয়রাতকে পিছন থেকে অনেক ডাক দেয়, কিন্তু আয়রাত শোনে না। আবার আব্রাহাম কিছুটা দৌড়ে গিয়েই আয়রাতের একদম সামনে এসে পড়ে, হাত ধরে থামিয়ে দেয় তাকে। কি হয়েছে তোমার? আয়রাত কাচুমাচু হয়ে থাকে। আরে কাঁদছো কেন? জান পাখি, কি হয়েছে, কাঁদছো কেন তুমি? ওই মাইয়া এত লুচ্চা কেন? আপনার দিকে নজর দিব কেন? কিভাবে আপনার উপর হুমড়ি খেয়ে পড়ছিল?
কিভাবে তাকিয়ে তাকিয়ে আপনারা দেখতেছিল? হ্যাঁ, আয়রাত সত্যি কেঁদে দিয়েছে। আব্রাহাম বুঝলো যে এগুলো আয়রাতের রাগ, যা কান্নায় পরিণত হচ্ছে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতকে নিজের সাথে জড়িয়ে ধরে। আয়রাত আব্রাহামকে বুকে মুখ গুজে দিয়ে একরকম চিল্লাচ্ছে। আব্রাহামের বুক থেকে উঠে আসতে চাইলে আব্রাহাম তাকে আরও জোরে চেপে ধরে নিজের সাথে। আব্রাহামে এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে। আয়রাত বলল, শুনেন, আপনি আমার তো, তাই না? আপনাকে অন্য মেয়ে কেন তাকিয়ে তাকিয়ে দেখবে? আপনি আমার তো। এরপর থেকে আমি আপনাকে বোরখা পরে বাইরে নিয়ে আসবো, বুঝলেন? আব্রাহাম বলল, কি? হ্যাঁ, সত্যি। আর এখন ছাড়ুন আমাকে। আমি আমি ওই মেয়ের কাছে যাব, তারপর ওই কুত্তির মাথার সব চুল টেনে টেনে ছিঁড়ব, ছবি ক্লিক করা একদম ঘুচিয়ে দিব। লুচ্চি বেটি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে বাবা, আমি কি চলে গিয়েছি নাকি? হ্যাঁ, আমি তো আছি, তাই না? আমি তো তোমারই, কেউ নিবে না আমাকে তোমার কাছ থেকে। এমন করে না, এমন পাগলামি করে না বেবিগাল। এহ, এক সাইকো পাগলে আমায় বুঝ দিচ্ছে যে আমি যেন এমন পাগলামো না করি। হায় রে। আচ্ছা চলো। কোথায়? একটু আগে যে কথা বলেছি তা সত্যি করব। মানে? বিয়ে করব, বিয়ে। আব্রাহামের কাছে গিয়ে দাঁত কটমট করতে থাকে আয়রাত। আমি বিয়ের আসক থেকে পালিয়ে যাব, হ্যাঁ? এই কথা বলেই আয়রাত চলে আসে। তার মানে এখনও রেগে আছে। আব্রাহাম আবার চলে যায় আয়রাত আয়রাত করতে। রাগ যে ভাঙাতে হবে। গোধূলির লগ্ন, সূর্য অস্ত্র যায় যায় ভাব। একদিকে সূর্য ডুবছে, আরেকদিকে এই দুই লাভবার নিজেদের খুনসুটি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আজ সকাল থেকে আব্রাহামের কোনো খোঁজ নেই, মানে ক্ষণিকের জন্য গুম বলা যায় তাকে। আয়রাত ফোনের উপর ফোন করে যাচ্ছে, টেক্সট করে যাচ্ছে, বাট নো রেসপন্স। এগুলো দেখে তো আয়রাতের মাথা নষ্ট হবার মতো অবস্থা। আয়রাত ভাবলো আব্রাহামের বাড়ি যাবে কি যাবে না, কিন্তু সেই চিন্তা পরক্ষণে আবার মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। কাল রাতে খুব কম কথা হয়েছিল আব্রাহামের সাথে তার, আর আজ সকালে সে গুম। এগুলো যেন আর ভালো লাগছে না। তবে আয়রাত ভাবলো সে অফিসে আছে, আর হয়তো কোনো ইম্পর্ট্যান্ট মিটিংয়ে আছে, তাই ব্যস্ত। আয়রাত তার রুম থেকে বের হয়ে নিচে হলরুমে চলে গেল। যেতেই দেখে রনিত বসে আছে। আয়রাত যেই না রনিতের কাছে যেতে ধরবে, তখনই আব্রাহামের ফোন। আব্রাহাম ফোন কল দেখে যেন আয়রাতের শান্তি লাগে, তবে ভেবে নেয় যে ফোন ধরতেই আচ্ছা মতো করে বকে দিবে। আয়রাত বলল, হ্যালো, এই কোথায় আপনি? সেই ভোর থেকে ফোন দিচ্ছি আপনার কাছে, কিন্তু রিসিভ করার কোনো নামই নেই। মেসেজ দিয়ে পাচ্ছি না। কোথায় কোথায় আপনি? হ্যাঁ, আপনি আপনি কোথায় ছিলেন? আব্রাহাম বলল, আরে আস্তে আস্তে, আগে একটু দম নাও। ধুর, আমি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। তাকে এমন কাজ শুনি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার থেকেও বেশি? তোমার জন্যই তো করা। মানে? এত কিছু তোমার না বুঝলেও চলবে, কিন্তু হ্যাঁ, লিসেন, কিছুক্ষণ পর একটা পার্সেল যাবে তোমার নামে। ওকে? ওকে, তো সেটা পিক করে নিও। পার্সেল? কিন্তু কেন? মানে পার্সেল কেন? সেটা এলেই বুঝতে পারবে। আর আমি এখন রাখছি, ওকে? পরে কথা বলি। আরে বাট, হ্যালো হ্যালো। আব্রাহাম ফোন কেটে দেয়। আয়রাত একটা ভেঙচি কেটে রনিদের কাছে চলে যায়। কিরে বিচ্ছু, কি করছিস? জাম খাই, খাবা? না, তুই খা। আরে খাও না, অনেক মজা। দেখে শুনে খাস। জামতে জামাতে দাগ লাগাস না, নইলে তোর মা তোকে সাবান ছাড়া ধুয়ে দিবে। তখনই কলিং বেল চাপ পড়ে। আয়রাত গিয়ে দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আয়রাত বলল, জি। জি, এখানে নুজাইফা বিনতে আয়রাত নামে কেউ কি আছে? জি, আমি আয়রাত, বলুন। ও হ্যাঁ, আসলে আপনার নামে একটা কুরিয়ার এসেছে, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। কিন্তু এটা আপনার নামেই এসেছে। তখনই আয়রাত আব্রাহামের কথা মনে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ, দিন, এখানে একটা সিগনেচার করে দিন। ডেলিভারি বয় আয়রাতের হাতে পার্সেলটা এগিয়ে দিয়ে একটা কাগজ দেয়। আয়রাত তাতে সাইন করে দিলে সে চলে যায়। আয়রাত দেখে বেশ বড়সড় একটা পার্সেল। সে অনেক বেশি এক্সাইটেড এতে কি আছে তা দেখার জন্য। আপু, এতে কি আছে? রনিত বলল, সেটা তোর জেনে কাজ নেই। জাম খাচ্ছিস, চুপচাপ জাম খা। রনিত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আয়রাতের দিকে। আয়রাত তো ঢ্যাং ড্যাং করে পার্সেলটা
হাতে নিয়ে উপরের তার রুমে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ে। পার্সেলটা নিজের সামনে রেখে খুলতে থাকে। একসময় খোলা শেষ হলে আয়রাত ভেতরে দেখে একটা স্কাই ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশন গাউন। অসম্ভব সুন্দর দেখতে। আয়রাত তা নিয়ে দেখছিল, তখনই আব্রাহামের ফোন আসে। আয়রাত তা না দেখেই ফোন রিসিভ করে। তাই গাউনের দিকে তাকিয়েই বলে ওঠে, হ্যালো, পছন্দ হয়েছে? আব্রাহামের কণ্ঠস্বর পেয়ে আয়রাত হেসে দেয়। আপনি? তো কে থাকবে? বলো, পছন্দ হয়েছে? অনেক বেশি, অনেক সুন্দর গাউনটা। আমি জানি আমার চয়েস তোমার থেকে অনেক ভালো। হ্যাঁ হয়েছে, কিন্তু এটা কেন? শোনো, গাউনটা সুন্দর করে পরে চলে আসবে। কিন্তু কোথায়? তোমার বাড়ির সামনে আব্দুল চাচার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি শুধু গাড়িতে উঠবে আর চলে আসবে। আরে বাবা, কিন্তু আসবো কোথায়? সেটা তো এলেই বুঝতে পারবে। হুম, তবে একটা কথা। কি? সেই দিন তো আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আজ প্লিজ এমন কিছু করো না, নয়তো উল্টাপাল্টা কিছু করে না বসি আমি। আমি ফিরিয়ে দিয়েছিলাম মানে? এখন রাখলাম। আয়রাত আর কি বলবে, আগেই ফোন কেটে দেয়। আব্রাহাম যে কি করছে কিছু বুঝতে পারছে না। যাই হোক, আয়রাত দ্রুত রেডি হয়ে নেয়। আব্রাহামের দেওয়া গাউনটা পরে নেয়, চুলগুলো খুলে দেয়, আর একদম হালকা কিছু অর্নামেন্টস, পায়ে কিছুটা উঁচু জুতা পরেছে। হাতে স্টোনের ব্রেসলেটটা পরে নিচে নেমে আসে আয়রাত। আয়রাত বাইরে যেতে ধরবে, তখনই কলি আসে। কিরে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ চাচি, একটু বাইরে যাচ্ছি, জলদি ফিরে আসবো। আচ্ছা। আয়রাত বাইরে এসেই দেখে একজন মাঝ বয়স্ক লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওনার নাম আব্দুল রহমান, উনি আব্রাহামের সাথে আছেন। একসময় আব্রাহামের বাবা ড্রাইভার ছিলেন। এখন আব্রাহামের ওনাকেই নিজের সাথেই রেখে দিয়েছেন। আয়রাতের বাইরে আসতেই উনি গাড়ির বাইরে বের হন। আসুন ম্যাম, আব্রাহাম বাবা আপনাকে নিয়ে যেতে বলেছেন। আঙ্কেল প্লিজ, আপনি আমার বাবার বয়সী, ম্যাম না ডাকলেই ভালো লাগবে। মা ডাকি? হ্যাঁ অবশ্যই। আয়রাত গাড়িতে উঠে বসে। আয়রাত শুধু গাড়ির উইল্ড দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছে। আচ্ছা আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? মা, আমি আসলে জানি না, আর জানলেও আব্রাহাম বাবা আমাকে বলতে মানা করেছে। এইটা কোনো কথা? আয়রাত আবার মুখ ফুলিয়ে বসে থাকে। কেউ কিছু বলবেই না যেহেতু, তাহলে কি আর করার। দেখতে দেখতে একসময় একটা খোলা মেলা জায়গায় এসে গাড়িটা থামে। মা, আমরা এসে গেছি। এখানেই? হ্যাঁ। আয়রাত গাড়ি থেকে নেমে পড়ে আর আব্দুল রহমান গাড়ি নিয়েই চলে যায়। আয়রাত এই জায়গাটা চিনে না, একদম অচেনা একটা জায়গা। আয়রাত কপাল কুঁচকে কিছুটা সামনে এগিয়ে যায়। কোথাও কাউকে দেখতেও পারছে না। কিছুটা সামনে এগোলে আয়রাতের চোখগুলো আপনা আপনিই খুলে যায়। কেননা সামনে সুন্দর একটা পুকুর, তাতে আবার রয়েছে বেশ কিছু পদ্মফুল। সাদা ধবধবে পালকের পাতি হাঁসগুলো পানিতে ভেসে বেড়াচ্ছে এদিক সেদিক থেকে। আবার মাঝে মাঝে পানিতে ডুব দিয়ে উপরে উঠে আসে। পুকুরের চারিপাশে রয়েছে সারি সারি গাছ। এখানে যতদূর চোখ যায় শুধু খোলা আকাশ আর সবুজ ঘাস। রয়েছে মনমুগ্ধকর খোলা বাতাস। আয়রাতের এখন মন চাইছে সব ছেড়ে ছুড়ে ছুটে যাক এই দূর দিগন্তে। কি যে সুন্দর একটা জায়গা, বলারও বাহিরে। মুগ্ধ নয়নে আয়রাত তাকিয়ে তাকিয়ে এইসব কিছু দেখছে। তখনই হঠাৎ আয়রাতের মাথার উপর দিয়ে অনেকগুলো ফুলের পাপড়ি ঝরে পড়ল। আয়রাত অবাক হয়ে তাকিয়ে আছে, এই ফুলগুলো আবার কোত্থেকে এলো? তবে নিজের অজান্তেই আয়রাতের মুখে হাসি ফুটে উঠল। সে নিজেই দুই দিকে তার দুই হাত মেলে দিয়েছে। এতগুলো ফুলের পাপড়ি সব আয়রাতের উপর পড়ছে। আয়রাত খিলখিল করে হেসে ওঠে। তখনই এক নেশাময় পুরুষালী কণ্ঠ আয়রাত তার পেছনে ঘুরে তাকায়। তাকে আয়রাত অবাক। আব্রাহাম এক হাঁটু গেড়ে আয়রাতের সামনে বসে আছে, হাতে একটা ফুলের বুক আর রিং। আব্রাহাম বলল, আমি ভাবতেই পারি না নিজেকে তোমাকে ছাড়া। আমার অস্বস্তি তুমি। আয়রাত, আছে তো আব্রাহাম। আয়রাত নেই তো আব্রাহামও নেই। আয়রাত, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাটা আমি আমার শেষ নিঃশ্বাস অবধি প্রতিদিনই বলে যাব। আমার লাইফে আসা ফার্স্ট অ্যান্ড লাস্ট মেয়ে তুমি। তুমিই প্রথম, তুমিই শেষ। না তোমার আগে কেউ ছিল আর নাই বা তোমার পরে কেউ আসবে। আমি আমার জীবনের সূর্যোদয়টা তোমার সাথে দেখতে চাই, আর সাথে সূর্যাস্তটাও।
আমার জীবন তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। তুমি যদি একটু আমাকে কমও ভালোবাসো তাও সমস্যা নেই, আমার চলবে। কেননা আমার একার ভালোবাসাই আমাদের দুইজনের জন্য যথেষ্ট। আমি তোমার সাথে ছিলাম, আছি আর সব সময় থাকবো। তুমি শুধু আমার হাত শক্তভাবে ধরে রেখো আর আমাকে একটু নিজের বলে দাবি করো। আর তুমি তো আমারই। আমি যেন বলতে পারি যে না, সবাই এক না, সবাই এক হয়ও না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ নিজের শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়। আমাদের দুইজনের শেষ বয়সে যখন আমরা ৬০-৬৫ বছরের বুড়ো বুড়ি হয়ে যাব, তখনও যেন এই আয়রাত এই আব্রাহামেরই থাকে, আর এই আব্রাহাম এই আয়রাতের। বিকেলের শেষ বেলাটা যেন আমার হাত তোমার হাত আর আমাদের কাঁধে তোমার মাথা রেখে শেষ হয়। আয়রাত, সবাই বলে আমি আমার ভালোবাসার জন্য মরতেও রাজি, কিন্তু আই অ্যাম সরি, আমি তোমার জন্য মরতে রাজি না। কারণ আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তোমার নাম লিখে দিতে চাই, একসাথে বাঁচতে আমি তোমাকে নিয়ে চাই। তো এত কিছু যে পরিকল্পনা আছে আমার তোমাকে নিয়ে, তা কি পূর্ণ করবে তুমি আমার সাথে? চিরতরে হবে কি আমার, হবে কি আব্রাহামের আয়রাত? আব্রাহাম এই কথাগুলো এক দৃষ্টিতে আয়রাতের দিকে তাকিয়ে থেকে বলেছে। আয়রাত ভাবেনি যে আব্রাহাম তাকে এমন একটা সারপ্রাইজ দিবে। টুক করে আয়রাতের চোখ দিয়ে এক বিন্দু পানি বেরিয়ে পড়ল। আব্রাহামের দিকে সেও ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে। আর আব্রাহাম, সে যেন নিজের প্রশ্নের জবাবগুলো আয়রাতের চোখে খুঁজে চলেছে। আয়রাতের সারা মুখে তার চোখগুলো বিরোচন করে চলেছে। আয়রাত তার চোখ দুটো বন্ধ করে নিল। তার চোখের দেওয়ালে সেই দিন সেই রিসোর্টের কথাটা ভেসে উঠল। আব্রাহাম তাকে এভাবেই সেই দিন প্রপোজ করেছিল। আয়রাত তাকে ফিরিয়ে দিয়েছিল সেই দিন। আর এখন আয়রাতের কাছে ক্লিয়ার হলো যে আব্রাহাম কেন তাকে ফোন করে ফিরিয়ে দেবার কথা বলেছিল। সেই দিন যখন আব্রাহাম আয়রাতকে প্রথম প্রপোজ করে, তখন আয়রাতের বেশ ভয় লেগেছিল। অবাকের চরম পর্যায়ে গিয়ে নিজের 2 পা পিছিয়ে নিয়েছিল। আয়রাত নিজের চোখ মেলে তাকায়। আব্রাহাম এখনও অধীর আগ্রহ আয়রাতের দিকে তাকিয়ে আছে, যেন নিজের জবাব পাওয়ার বেকুল ইচ্ছে। আয়রাত নিজের দাঁত দিয়ে ঠোঁটগুলো কামড়িয়ে ধরে কোনো রকম কান্না থামাচ্ছে। ভীষণ ইমোশন কাজ করছে নিজের মাঝে। আব্রাহাম বলল, আয়রাত বেবি গার্ল, ডু ইউ লাভ মি? ইয়েস, আই ডু, আয়রাত বলল। আয়রাত তো সেই দিন নিজের 2 পা আব্রাহামের দিক থেকে পিছিয়ে নিয়েছিল, কিন্তু আজ এবং এখন সে আব্রাহামের দিকে নিজের 2 পা এগিয়ে দিল। উইল ইউ ম্যারি মি? ইয়েস। আয়রাত এক হাত দিয়ে নিজের চোখের পানি কোনো রকমে মুছে ফেলে। আব্রাহাম ডায়মন্ড রিংটা আয়রাতের হাতে পরিয়ে দেয়। আয়রাত ঝট করে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহাম নিজেও আয়রাতকে জড়িয়ে ধরে। এক হাত আয়রাতের কোমরে ধরে আরেক হাত আয়রাতের মাথার পেছন দিয়ে দেয়। আয়রাতের মাথার উপর আলতো করে চুমো এঁকে দেয়। তার এক এক তখনই বেশ চিল্লাপাল্লা করে চারদিকে থেকে সবাই ছুটে আসে। সবাই বলতে অয়ন, দিয়া, রোহিত, আরশি আর কৌশল। আয়রাত ওদের দেখে হেসে দেয়। আয়রাত বলল, এই তোরা তোরা সবাই এখানে? দিয়া বলল, তো থাকবো না, তুমি যে তলে তলে কত বড় টেম্পো চালাও। আহা। অয়ন বলল, সিরিয়াসলি অনেক হ্যাপি লাগছে। ও গড, একসেপ্ট করে নিয়েছে। এখন তো আমার আর আয়রাত নাম ধরে ডাকলে চলবে না, বৌমনি বলে ডাকতে হবে। আরুষি বলল, কনগ্রাচুলেশন গাইস, যাক তোরা এক হলি অবশেষে। রোহিত বলল, অনেক আগে থেকেই এক আছে। কৌশল বলল, তোরা সবাই মিঙ্গেলই থাক, একাই সিঙ্গেল আমি মরি। আমি মঙ্গল গ্রহে চলে যাই, মিশন মঙ্গল। কৌশলের কথায় সবাই হেসে দেয়। আয়রাত বলল, আছে, আমার কাছেও তোমার জোড়া আছে ভাই। কৌশল বলল, ওমা তাই, নাম কি গো? অবনী। তাহলে এখানে সবাই বুক করা? আবার জিগায়, অবশ্যই। এভাবে চলতে থাকলো বেশ সময়। সবাই মিলে আড্ডা দেয়। তারপর রোহিত, আরশি, অয়ন, দিয়া আর কৌশল চলে যায়, কিন্তু আব্রাহাম আর আয়রাত সেখানেই থেকে যায়। আব্রাহাম ঘাসের উপর বসে আছে, আর তার কোলেই হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে আয়রাত। আয়রাতের এক হাত আব্রাহামের আরেক হাতের ভাঁজে। আয়রাত বলল, আমরা কখন বাসায় যাব? মন তো চাইছে যে এখান থেকে তোমাকে সোজা আমার বাড়ি নিয়ে যাই।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আব্রাহাম বলল, হুম। আচ্ছা আব্রাহাম, বলো। আম আমার না কেন জানি মনে হচ্ছে যে আমার চাচু আমাদের ব্যাপারটা নিয়ে রাজি হবেন না। আব্রাহাম হেসে দিল। আমি কোনো জোক বলিনি, হাসছেন কেন? তোমার কি মনে হয় যে আমি কারো বলা কওয়ার নিচে পড়ে থাকবো নাকি? হ্যাঁ, ভাগিয়ে নিয়ে আসবো আমি তোমাকে। তোমার চাচা চাচি রাজি থাকলেও এই বিয়ে হবে, আর না থাকলেও এই বিয়ে হবে, তো হবেই। হ্যাঁ, যেখানে আমি তোমার মতামত নিব না বিয়ের জন্য, সোজা তুলে এনে বিয়ে করে ফেলবো, সেখানে কিনা তোমার ওই খারুশ চাচা চাচি হাসালে। ধুর, এভাবে বলতে হয় না। আজ আমি তোমাদের বাসায় যাব, সেখানে গিয়ে যতটুকু না বললেই নয় ততটুকুই বলবো, তারপর সম্পূর্ণ আমার ইচ্ছে, বুঝছো? হুম। এখন দাদির সাথে দেখা করে পরে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো, চলো। আচ্ছা চলো। আব্রাহাম আর আয়রাত চলে গেল। আব্রাহাম আয়রাতকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আয়রাত আর ইলা বসে অনেক গল্প করে। ইলার যেন এই আধ বয়সে একটা সঙ্গী হয়ে গিয়েছে, সেটা আয়রাত। তাকে পেলে আর কিচ্ছুটি লাগে না। যাই হোক, প্রায় ঘন্টা একের মতো থেকে আয়রাত চলে আসে। আব্রাহাম নিজ তাকে নিয়ে আসে। আব্রাহাম আর আয়রাত যখন একসাথে আয়রাতের বাসায় ঢুকে, তখন আয়রাতের চাচা চাচি সবাই ড্রয়িং রুমে বসেছিল। আব্রাহাম কাউকে কিছু না বলেই সোজা ইকবালের পাশে বসে পড়ে। প্রিয় চাচা যান, ওপস সরি শ্বশুর আব্বু, বেশি না, তবে তোমাকে জাস্ট এইটুকু কথা বলতে এসেছি যে আমি তোমার একমাত্র মেয়েকে খুব খুব জলদি বিয়ে করে নিজের সাথে নিয়ে যেতে চাই। সো আমি হচ্ছি তোমার একমাত্র মেয়ের জামাই, বুঝলে? আয়রাত আমার। তোমরা রাজি থাকলেও বিয়ে হবে, আর না থাকলেও যদি ভালোভাবে রাজি হয়ে যাও তাহলে ভালো, আর না হলে বাঁকা পথ আমি অনেক ভালো জানি। এটাকে চাই, এর থেকে চাই তোমরা আমার মিষ্টি সুরে থ্রেড ভাবো বা অন্য কিছু। তাড়াতাড়ি তোমার মেয়ের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাও, হবু শ্বশুর বাবাজি আর আম্মাজান। আয়রাতের বেশ হাসি পাচ্ছে, সে মুখ টিপে হাসছে আব্রাহামের এমন কথা শুনে। আর এছাড়াও এতদিনে আব্রাহামের ব্যাপারে বেশ ধারণা হয়ে গিয়েছে ইকবাল সাহেবের। আর যাই হোক, আব্রাহাম আয়রাতের জন্য বেস্ট। আয়রাতের জন্য আব্রাহামের থেকে ভালো কোনো ছেলে আর হয়ই না। আব্রাহাম এই বলে উঠে গেল। সবার সামনেই আব্রাহাম আয়রাতের গালের পাশে নিজের হাত রেখে তার কপালে একটা গাঢ় চুমু দিয়ে চলে যায়। আয়রাত আর কি বলবে, সেও নিজের রুমে উপর চলে যায়। ইকবাল সাহেব কিছুক্ষণ ভাবলেন এই বিষয়টা নিয়ে। তিনি কলির দিকে তাকিয়ে দেখে কলি হাবলার মতো তাকিয়ে আছে। কলি হঠাৎ করে ইকবাল সাহেবের হাতে নিজের হাত রাখেন। ইকবাল সাহেব তার দিকে তাকালে কলি চোখের ইশারা দেয়, অর্থাৎ হ্যাঁ, বিয়েটা হোক। ইকবাল সাহেব মুচকি হেসে উঠে বাইরের দিকে চলে আসে। দেখে আব্রাহাম গাড়ির দরজা খুলছে। তখনই ইকবাল সাহেব ডাকলেন, আব্রাহাম। আরে শ্বশুর আব্বু, তুমি এখানে? ইকবাল সাহেব কিছু না বলেই আব্রাহামের দিকে এগিয়ে যায়। হুট করে আব্রাহামের হাতটা নিজের হাতে তুলে নেয়। আব্রাহাম কিছু না বুঝে শুধু তাকিয়ে আছে। আর সে এখন একটু সিরিয়াস হয়। আমার মেয়েটা সারা জীবন ভালোবাসায় আগলে রেখো বাবা। এই বলে ইকবাল সাহেব চলে যান। আব্রাহাম কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মানে কি? মানে আয়রাতের চাচা চাচি রাজি? ও গড, সবাই রাজি হয়ে গিয়েছে। আব্রাহাম হেসে ওঠে। আজ কারো খুশির কোনো সীমাই নেই, একদম বাঁধভাঙ্গা খুশি। আব্রাহাম হঠাৎ উপরের দিকে তাকায়, দেখে যে আয়রাত তার রুমের করিডোর থেকে নিচের দিকে তাকিয়ে আছে, আর বাতাসে তার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে চুমুর মতো কিছু একটা দেয়। আয়রাত হেসে দেয়। তারপর আব্রাহাম তার গাড়ি নিয়ে চলে আসে, আর আয়রাতও ভেতরে চলে যায়। সবাই খুশিতে দিশেহারা। আব্রাহাম আয়রাতের বিয়ে, এটা ভাবতেই যেন মন প্রাণ সব কেমন জুড়িয়ে যায়। যাক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে অবশেষে বিয়েটা হচ্ছে দুই লেয়লা মজনুর। বিয়ে বেশ ধুমধারাক্কা করে হবে। আয়রাত ভেবেছিল বিয়ে যদি ছোটোখাটো করেও হয় প্রবলেম নেই তার, কিন্তু আব্রাহাম তো আর তা মানে না। আব্রাহামের মতে বিয়ে একবারই হবে। যদি ব্যান্ড বাজা না বাজিয়ে হয় তাহলে কেমন দেখায়? আয়রাতের বাড়ি আর আব্রাহামের বাড়ি, দুই বাড়িতেই যেন বিয়ের সাজে রমরমা। বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই খুশির ছোঁয়া রয়েছে। আয়রাত ফোন করে দিয়া আরশি অবনীর সাথে তার বাকি কিছু ভার্সিটির ফ্রেন্ড সবাইকে ডেকেছে। সবাই এসে পড়েছে। বাড়িতে বেশ মানুষজন হয়েছে। সবাই যার যার কাজে অনেক ব্যস্ত। কেউ দম ফেলার নাম নিচ্ছে না, ছুটে ছুটে কাজ করতে যাচ্ছে।
ইকবাল সাহেব তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের লোকদের অর্ডার দিচ্ছে। তবে আয়রাত খেয়াল করলো যে তার চাচি কলি আগে থেকে বেশ পাল্টে গেছে। এখন আর আয়রাতের সাথে আগের মতো খিটখিটে করে না, এমনকি এখনও নিজের দুই হাতে কাজ করছে। আয়রাত সহ বাকি সবাই চেয়েছিল যে বিয়ে একদিনেই হোক, কিন্তু প্ল্যান চেঞ্জ, বিয়ে হবে 2 দিনে। লাইক আব্রাহাম আয়রাতের ড্রিম ওয়েডিং। সেভাবে ধরতে গেলে তো বিয়ে 5 দিন অবধি টানা যায়, কিন্তু 5 দিনে আব্রাহাম পাগল হয়ে যাবে। তাই সবাই ভেবেছে যে বিয়ে 2 দিনেই সম্পূর্ণ হবে। প্রথম দিনে মেহেন্দি আর গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। আজ আয়রাতের গায়ে হলুদ। তবে এখানে ঝামেলা পেকেছে। আরুষি, দিয়া আর অবনী কন্ডিশন দিয়েছে যে যার যার বাড়ি থেকে তাদের গায়ে হলুদ হবে। মানে আয়রাতের বাড়ি থেকে তার আর আব্রাহামের বাড়ি থেকে তার গায়ে হলুদ হবে। মেয়েদের ফাংশন, ছেলেরা নট অ্যালাউড। এটা শুনে ছেলেদের মুডটা একদম ফুটবলের মতো ফেপে বসে। তবে মেয়েদের সাথে আর পারে কে? ছেলেদের একদম একা করে এক প্রকার রামধুলাই দিয়ে মেয়েদের ফাংশন থেকে দূর করে দিয়েছে। আয়রাত আব্রাহামের সাথে কথা বলছিল, কিন্তু এই 3 শয়তানের জ্বালায় আর বলতেই পারেনি। অর্থাৎ বিয়ের আগে এই দুই দিন ছেলে মেয়ের কোনো কথা হবে না। কি আর করার, যেমন বলেছে তেমনভাবেই চলতে হচ্ছে। আজ যেহেতু মেহেন্দি আর হলুদ ফাংশন, তাই সকাল থেকে হলুদের উপর হলুদ বাটা হচ্ছে, কেননা মানুষ অনেক, তাই লাগাবেই। আয়রাতরা মোট 4 জন বান্ধবী, আয়রাত, দিয়া, আরুষি, অবনী। এই 4 জন রাতে একসাথেই ছিল। কি পরিমাণ হাসি আর আড্ডা যে হয়েছে। আর রাতে আব্রাহাম যখন আয়রাতকে ফোন দিয়েছে, তখন আয়রাতকে তো ফোন ধরতেই দেয়নি, উল্টো ফোন ছিনিয়ে নিয়ে সারা ঘরে দৌড়াদৌড়ি লেগে দিয়েছে। আর সবাই ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করে জিজু বলে সেই ডাক। আব্রাহামের কানের পর্দা ফাটার মতো অবস্থা, তাই রাতে আর কথা হয়নি। আর আজ সকাল থেকে আব্রাহামের ফোন আসেনি, হয়তো তারাও ওইদিকে অনেক ব্যস্ত। এদিকে আয়রাত রেডি হচ্ছে। সে একটা অ্যাশ কালারের লেহেঙ্গা পরেছে, কিছুটা নেটের আর অনেক সুন্দর কারুকাজ করা। চুলগুলো কার্লি করে এক সাইডে রাখা, আর মুখে কিছুটা সাজ। আয়রাতকে নিয়ে হলরুমে বসিয়ে দেওয়া হয়েছে সবার মাঝখানে। এখানে অনেক মানুষ, কেউ কেউ নাচছে, কেউ কেউ আবার আয়রাতের পাশেই বসে আছে। জমজমা একটা পরিবেশ, পুরো বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আজ বেবি পিঙ্ক আর সাদা কালারের কাপড়ের চারিদিকে সাজানো হয়েছে। ইকবাল সাহেব বসে আছেন, কলি হলুদের দিকে নজর দিচ্ছে আর এগুলো দেখছে। আয়রাতের হাতে মেহেদি পরানো শুরু হয়। 2 পাশ থেকে 2 জন মেয়ে ধরেছে, 2 হাতেই মেহেদি লাগানো হচ্ছে। দিয়া আর অবনী আয়রাতের পাশ থেকে উঠে গিয়ে নাচা শুরু করে দিল। আর আরুষি বসে বসে আয়রাতের সাথে হাসছে। আয়রাতের 2 হাতে অনেক সুন্দর ডিজাইন করে ছোট্ট করে আব্রাহামের নাম লিখে দিয়েছে। আয়রাতের মেহেদি পরা শেষ, আরুষিও দিয়েছে, এখন দিয়া আর অবনী দিচ্ছে। আয়রাতের ভার্সিটির কিছু ফ্রেন্ডরা জোর করে আয়রাতকে টেনে নিল নাচতে। এভাবে মেহেন্দি ফাংশনটাও শেষ হলো প্রায় ঘন্টা খানেক পর। আয়রাত জলদি রুমে চলে যায়, কেননা কিছুক্ষণ পর আবার গায়ে হলুদ। তাই এই সব চেঞ্জ করে আবার ফ্রেশ হয়ে এলে হলুদ দিয়ে দিবে সবাই। অন্যদিকে ছেলেদের তো আর মেহেন্দি হয় না, এর জন্য গায়ে হলুদ। আব্রাহাম দাদি যে কি পরিমাণ খুশি তা তাকে দেখে বোঝা যাচ্ছে। সব সার্ভেন্টরা, বাকি সবাই একদম দিন দুনিয়া ভুলে কাজ করছে। অনেক হাইফাই ভাবে সাজানো হয়েছে আব্রাহামের বাড়ি। আব্রাহামের অফিসের স্টাফ, রাশেদ, সবাই আসবে। এখন এখানে অয়ন, রোহিত, কৌশল আছে, আব্রাহামকে জ্বালিয়ে মারছে। তবে আজ আব্রাহামের কোনো কাজ নেই, না অফিস, না এই অন্য কোনো কাজ। তাই বসে বসে নিজের ফোন ঘাটছে বলতে আয়রাতের ছবি দেখছে জুম করে করে, কেননা কথা তো আর বলতে পারছে না। আব্রাহাম বসে বসে আয়রাতের ছবি দেখছিল, তখনই রোহিত আসে। আয় হায় দুলহে রাজা, এতটুকু দূরত্ব সহ্য হয় না? হ্যাঁ, আরে আজ গায়ে হলুদের পর বিয়ে, মাত্র কিছু সময়ের অপেক্ষা, একটু তো সবুর কর নাকি? আব্রাহাম বলল, মজা নেস শালা, চুপ কর। হ্যাঁ হ্যাঁ, তুম কারো তো রাসলীলা, হাম কারো তো ক্যারেক্টার ঢিলা, তাই তো? বাট আমি করলামটা কি? এই যে ছবি দেখছিস। আব্বে ইয়ার, আমার বউ, আমি দেখছি, এতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখো, এই পোলাপানরা। আরে দাদি এসো এসো। এই তোরা এখানে কি করছিস? আরে অয়ন, কৌশল, রোহিত, যা ওখানে কাজ কতদূর এগুলো সেটা দেখ, আমি হলুদ দেখে এসেছি, তোরা বাকি সব দেখ, যা দ্রুত যা। ইলার কথায় সবাই চলে যায়, আর আব্রাহামের পাশে তার দাদি বসে পড়ে। ইলা বসলে ইলার কাঁধে আব্রাহাম তার মাথা রেখে দেয়। কি হয়েছে সোনা? দাদি,
আম্মুর কথা অনেক মনে পড়ছে। আম্মু থাকলে কতই না ভালো হতো বলো, কত সুন্দর হতো, কত খুশি হতো। আমাকে আমাকে হলুদ লাগাতো, তাই না? আমি আছি না? তুমি তো আছো, অবশ্যই আছো, কিন্তু আম্মু থাকলে ভালো হতো, তাই না? ইলা ভেতর থেকে এক দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা হয়েছে, এবার চলেন মিস্টার আব্রাহাম চৌধুরী। কি যেন বলে ওইটাকে? আরে ওই যে কি যেন বলে না ওইটাকে? কোনটা? আরে ওই যে কি যেন একটা, তোরা বলিস না? আরে ওই যে মা মা আব্রাহাম বলল, মাফিয়া। হ্যাঁ হ্যাঁ, মাফিয়া মাফিয়া, চলেন মাফিয়া। দাদি তুমিও না? হাসতে হাসতে থাকলো আব্রাহাম। ইলার কথায় আব্রাহাম জোরে কিছুটা হেসে দেয়। সব রেডি, এবার গায়ে হলুদ। বাইরের সব কিছু রেডি করে বসে আছে, কিন্তু আব্রাহাম উপর থেকে এখনো নিচে নামেনি। অয়ন যেই না আব্রাহামকে আনতে যাবে, তখন আব্রাহাম উপর থেকে নিচে নামে। একদম সাদা ধবধবে একটা প্যান্ট আর গেঞ্জি, এত হ্যান্ডসাম লাগছে তাকে। আব্রাহাম যখন উপর থেকে নিচে নামছিল, তখন আমের অফিসের সব মেয়ে স্টাফরা গোল গোল চোখে কেমন তাকিয়েছিল। যাই হোক, আব্রাহাম এসে হলরুমে বসে পড়ে। সামনে হলুদের বেশ কিছু কিছু বাটি। ইলা এসে সবার আগে আব্রাহামকে হলুদ দেয়। ইলা দুই হাতে হলুদ নিয়ে আব্রাহামের গালে হলুদ লাগিয়ে দেয়, কিন্তু আব্রাহামের গালে বেশি একটা হলুদ লাগে না, কারণ আব্রাহামের গাল ভর্তি চাপদাড়ি, যা আয়রাতের উইকনেস। ইলা কিছুটা হলুদ আব্রাহামের কপালে আর নাকের ডগায় লাগিয়ে দেয়, হাতে শন্ডারে লাগিয়ে দেয়। তারপর আব্রাহামের কপালে চুমো খেয়ে ইলা সরে আসে। এবার যত সব হারামিদের পালা আব্রাহামের গায়ে হলুদ লাগানোর। অয়ন যেই না আব্রাহামের কাছে আসবে হলুদ লাগাতে, আব্রাহাম বলে উঠল, দেখ ভাই প্লিজ, উল্টাপাল্টা কাজ করবি না, ভদ্রভাবে হলুদটা প্লিজ লাগা ভাই প্লিজ। অয়ন হাসছে। আচ্ছা যা, কিছু করব না। অয়ন কৌশল আর রোহিত এসে আব্রাহামকে সুন্দর করেই হলুদ লাগিয়ে দেয়। রাশেদও আসে আব্রাহামকে হলুদ লাগায়, কিন্তু আব্রাহাম নিজেই এবার পাল্টি খায়। সে হলুদ নিয়ে আচ্ছা মতো অয়ন, রাশেদ, কৌশল আর রোহিতের গায়ে মুখে লাগিয়ে দেয়। একদম মুখ হাত ভরে গেছে, সবাই হাসতে হাসতে শেষ। তখনই একজন ক্যামেরাম্যান এসে এই পাঁচজনের একসাথে হলুদ মাখা ছবি ক্লিক করে ক্যামেরা বন্দি করে নেয়। বেশ কিছুক্ষণ হলুদ থেকে আব্রাহাম ফ্রেশ হয়ে আসে। আর এবার পালা গায়ে হলুদের তত্ত্বের। বিয়ের অন্যতম একটি রীতি আর অংশ হলো গায়ে হলুদের তত্ত্ব। গায়ে হলুদে বরকনের বাড়িতে তত্ত্ব পাঠানোর রীতি অনেকটাই আনন্দদায়ক। আসলে বিয়েতে হলুদ দেওয়ার অন্যতম একটা কারণ হলো বরকনের সৌন্দর্য বৃদ্ধি। এখানে যদিও বরকনে দুজনেই মাসাল্লাহ, বিয়ে উপলক্ষে বরকনের বাড়িতে যে উপহারগুলো পাঠানো হয় মূলত তাকেই তত্ত্ব বলে। এখনও সেম তাই। আব্রাহাম উঠে ফ্রেশ হয়ে আসে। আব্রাহাম নাকি নিজে যাবে আয়রাতদের বাসায়, কিন্তু কিভাবে যাবে তাই বুঝছে না, কেননা ছেলেদের যাওয়া নিষেধ করে দিয়েছে মেয়েরা। বিয়ের তত্ত্ব নিয়ে আব্রাহামের দাদি আর অন্য স্টাফরা আসবে, কিন্তু আব্রাহাম তো এই নিয়ম জীবনেও ফলো করবে না। আব্রাহাম হলুদের একদম চুবো চুবো অবস্থা। নিজেকে আয়নাতে দেখে কেমন যেন লাগছে। এই ফার্স্ট আব্রাহাম তার জীবনে হলুদ মেখেছে, তাও তার দাদির কথায়। আব্রাহাম ফ্রেশ হয়ে এসে তাওয়াল দিয়ে নিজের চুল মুছছে আর আয়রাতকে একটা মেসেজ করলো। ভাগ্যিস এবার ফোনটা আয়রাতের হাতেই ছিল। মেসেজ পেয়ে আয়রাত তো ওপেন করে, বেবি গার্ল, তোমাকে তো সবার আগে আমিই লাগাবো হলুদ। আয়রাত হেসে দেয়। সেও এবার রিপ্লাই দেয়, হাঁ করে বসে থাকুন, বাড়িতে অনেক মানুষ, আর এখানেই তারাই আমাকে আগে হলুদ লাগাবে, দেখেন পারবেন না আপনি। আব্রাহামের মেসেজ, দেখা যাবে কে আগে হলুদ লাগায়। আয়রাত মেসেজটা দেখে হেসে ফোন রেখে দেয়। তারপর আবার একটু নিচে যায়। এদিকে 2 গাড়ি ভরে সব জিনিসপত্র নেওয়া হয়েছে। অয়ন, রাশেদ, কৌশল, রোহিত ওরা সবাই বাড়িতেই থেকে যায়। ইলা আর আব্রাহাম চলে যায়। তবে আব্রাহাম যে গিয়েছে তা কেউই জানে না। মূলত আব্রাহাম লুকিয়ে চুরিয়ে গিয়েছে। দেখতে দেখতে এক সময় আব্রাহাম গাড়ি আয়রাতের বাসার সামনে এসে পড়ে। ইলাকে দেখে আয়রাতের চাচা চাচি এগিয়ে যায়। কম করে হলেও ইলার সাথে 6 জন স্টাফ এসেছে। সবাই হাতে এতগুলো জিনিস নিয়ে বাড়ির ভেতরে আসে।
আয়রাত হলরুমে দাঁড়িয়েছিল। ইলাকে দেখে সে এগিয়ে আসে। ইলা আয়রাতকে জড়িয়ে ধরে। আর হ্যাঁ, হলুদ আব্রাহামের বাড়ি থেকে আয়রাতকে দেওয়া হয়েছে। সব কিছু এদিকে রেডি। কোলে গিয়ে আয়রাতকে জলদি করে চেঞ্জ করে আসতে বলে। আয়রাত উপরে চলে যায়। ব্রাউন কালারের একটা লেহেঙ্গা পরেছে আয়রাত। এমনিতেই দুধে আলতা গায়ের রং, তার উপর ব্রাউন যেন ফুটেছে ভালো। আয়রাত তো গুনগুন করে গান গাচ্ছিল আর কানে নিজের ঝুমকা পড়ছিল। তখনই হুট করে লোডশেডিং হয়ে যায়। নিচে মানুষজন সমাগমের আওয়াজ শোনা যাচ্ছিল। তবে অন্ধকার দেখে তো আয়রাত অবস্থা খারাপ। সে অন্ধকার দেখে প্রচণ্ড রকমে ভয় পায়। আয়রাত দরজার বাইরে নিজের এক পা ফেলতে যাবে, ঠিক তখনই একটা হাত এসে তাকে হ্যাঁচকা টান দেয়। আকস্মিক এমন কাণ্ডে আয়রাত অবাকও হয় আর সাথে বেশ ভয়ও পায়। ভয় পেয়ে সে চিৎকার দিতে যাবে, তখনই কেউ তার শক্ত হাত দিয়ে আয়রাতের মুখটা চেপে ধরে। তবে এই ছোঁয়া আয়রাতের বেশ চেনা জানা। কেন যেন মনে হচ্ছে যে এই স্পর্শ সে বেশ ভালো করেই চিনে। নিজের মুখের উপর আয়রাত কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারে, যেন তার মুখটা নিজের বেশ কাছে। আয়রাত বলতে লাগলো, হুম। আব্রাহাম বলল, হুশ। এবার আয়রাতের চোখগুলো একা একাই বড় হয়ে যায়। সে চিনতে পেরেছে এটা আব্রাহাম ছাড়া আর কেউই না। হেই বেবি গার্ল। হুম, ছাড়ুন। আব্রাহাম তার হাতটা আয়রাতের মুখের উপর থেকে সরিয়ে ফেলে। আয়রাত বড় বড় করে দম ছাড়ে। হেই জান পাখি, আপনি আপনি এখানে এখানে কি করছেন আর কিভাবে এলেন? আপনি জানেন কেউ যদি আপনাকে এখানে দেখে ফেলে তাহলে কি করবে? এই লোডশেডিংও আপনি করিয়েছেন, তাই না? আল্লাহ, আব্রাহাম যান, এখান থেকে যান। কেউ দেখে ফেললে ঝামেলা আছে। ও হ্যালো, বিয়ের বর আমি। এমনভাবে বলছো যেন চুরি করতে এসেছি। আচ্ছা কি হয়েছে কি? হ্যাঁ মানে কেন এসেছেন? কেন এসেছি মানে? হ্যাঁ, কেন এসেছেন? আব্রাহাম একদম আয়রাতকে দেয়ালের সাথে চেপে ধরে। এক হাতে আয়রাতের কোমর পেঁচিয়ে ধরে, আরেক হাতে আয়রাতের গাল আর গলায় ঠিক মাঝ বরাবর স্লাইড করে। আব্রাহাম একদম আয়রাতের গলা ঘেঁষে কানের কাছে গিয়ে স্লো ভয়েসে বলে ওঠে, বলেছিলাম না যে তোমায় গায়ে হলুদ সবার আগে আমিই লাগাবো? আয়রাত তো চুপ। আমি যখন বলেছি তাহলে তো অবশ্যই করবই, তাই না? তুমি ভাবলে কি করে যে আমার কথা ভুল হবে? তোমার গায়ে হলুদ তো আমার হাত দিয়েই লাগবে, তাও সবার আগে। কিন্তু এই চুপ। হঠাৎ আয়রা তার গালে আব্রাহামের গালের স্পর্শ পায়। আব্রাহাম খোঁচা খোঁচা দাড়িগুলো তার গালে লেগে সুরসুরি দিচ্ছে। আয়রাত কিছুটা হেসে দেয়। পরক্ষণে আয়রাত নিজের গালে ঠান্ডা কিছু একটা আভাস পায়। তার মানে এটা হলুদ। আব্রাহামের গালের হলুদ ছিল। আর সেই হলুদ আব্রাহাম তার গাল দিয়েই আয়রাতের গালে লাগিয়ে দেয়। এভাবে আয়রাতের দুই গালে আব্রাহাম তার গালগুলো ছুঁয়ে দেয়। তখনই আয়রাত নিজের কোমরে আবার বেশ শীতল কিছুর স্পর্শ পেয়ে আয়রাত কেমন কেঁপে ওঠে। আব্রাহামের হাতে হলুদ ছিল অনেক। সেই হলুদ নিয়ে সে আয়রাতের কোমরে লাগিয়ে দেয়। আব্রাহামের হাতের স্পর্শ পেয়ে আয়রাত নিজের চোখ বন্ধ করে ফেলে। আর আব্রাহাম এখনও নিজের গাল আয়রাতের গালের সাথে লাগিয়ে রেখেছে। মুহূর্তের মাঝে আয়রাতের কোমর একদম হলুদে লেপ্টে যায়। তখনই ধূপ করে বাড়ির লাইট এসে পড়ে। আয়রাত আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামকে দেখে সে হেসে ওঠে। শেষে নিজের দিকে তাকায়, দেখে তার অবস্থা খারাপ। ধুর, আব্রাহাম, এটা আপনি কি করেছেন? এভাবে হলুদ লাগিয়েছেন কেন? ইস কি অবস্থা! ড্রেসটাও শেষ। আমার আমার পছন্দের লেহেঙ্গা ছিল। আয়রাতের কথা শুনে আব্রাহাম কিছুই বলল না। সে সোজা নিজের হলুদের হাত দুটো দিয়ে আয়রাতের দুই গাল ধরে ফেলে। তারপর আয়রাতের ঠোঁট দুটোতে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। আয়রাত অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু আব্রাহাম এবার তার এক হাত দেয়ালে রেখে আরেক হাত আয়রাতের কোমরে পেঁচিয়ে রাখে। আয়রাত তো তার হাত দুটো আব্রাহামের বুকের উপর রেখে দেয়। কিছুক্ষণ পর আব্রাহাম নিজে আয়রাতকে ছেড়ে দেয়। আয়রাত মাথা নিচে নামিয়ে ফেলে। আব্রাহাম আয়রাতের কপালে চুমু খায়। তারপর বেশ কয়েক মিনিট পর পার হয়ে যায়, কিন্তু আব্রাহামের কোনো কথাই আয়রাতের কানে আসে না। আয়রাত কপাল কুঁচকে সামনে তাকায়, কিন্তু সামনে কেউ নেই। আয়রাত কপাল কুঁচকে আব্রাহামের এদিক ওদিক খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে নেই। মানে আব্রাহাম হাওয়ার বেগে এসেছে আর হাওয়ার বেগে চলে গিয়েছে। আয়রাত মুখটা চুপসে আসে, কিন্তু তখন দিয়া আর অবনী এদিকে আসতে থাকে। সামনে আয়রাতকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় তারা, কেননা আয়রাতের গলায়, পেটে, কোমরে সব জায়গায় হলুদের একদম লতপত অবস্থা। আয়রাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দিয়া আর অবনী একবার তাদের দিকে তাকায় তো আরেকবার আয়রাতের দিকে।
দিয়া বলল, কিরে আইরু, তোর এই অবস্থা কেন? অবনী বলল, তুই হলুদিয়া পাখি সেজে আছিস কেন? হ্যাঁ। আরে না, মানে আসলে আমি ওই তো। আরে কি এমন কি হলো কি তোর? হ্যাঁ। আয়রাত বলল, না মানে আমি আসলে, আরে ওই যে ইলেকট্রিসিটি, হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গিয়েছিল না, তো তখন তখন হলুদের বাটির উপর পড়ে গিয়েছিলাম আর কি। অবনী বলল, পাগল পেয়েছিস? হলুদের বাটিতে পড়ে গেলে হলুদ ছিটে আসতো, এভাবে একদম পারফেক্টভাবে গায়ে লেগে থাকতো না। আরে আমি, আয়রাত, আয়রাত, কলি বেগম বলল, আরে কোথায় তোরা সব, জলদি নিচে আয়। আয়রাত বলল, ওই তো ডাকছে চাচি, জলদি চল। আয়রাত দিয়া অবনীকে এড়িয়ে কোনো রকমে নিচে চলে যায়। যাই হোক, আব্রাহামের বাড়ি থেকে যে হলুদ এসেছিল তাই আয়রাতের গায়ে লাগাতে হবে। আর আয়রাত গায়ে আগে থেকে হলুদ লাগানো দেখে সবাই এই কথাই জিজ্ঞেস করে, আর আয়রাতও সবাইকে ওই একই কথাই বলে, কোনো রকমে বুঝিয়ে দেয়। সবাই এক এক করে আয়রাতকে হলুদ লাগিয়ে দেয়। আয়রাতের এই হলুদে ভরা মুখটা যে কি পরিমাণ কিউট লাগছে তা বলার বাইরে। তবে আব্রাহামের বেলায় যা হয়েছে আয়রাতের বেলাতেও সেম তাই হয়। দিয়া, অবনী, আয়রাত আর আলসী সবাই হলুদ দিয়ে একদম যা ইচ্ছে অবস্থা। আয়রাতের দুই হাতে গালে পায়ে হলুদ লাগানো। ইলাও আয়রাতকে হলুদ লাগায়। ফটোগ্রাফার এসে তাদের একসাথে অনেকগুলো ছবি তোলে। এভাবেই হাসি খুশি আয়রাত আব্রাহামের মেহেন্দি আর গায়ে হলুদ শেষ হয়ে যায়। সূর্য তার মিষ্টি রোদের আভা চারিদিকে ছড়িয়ে গগনে ভেসে উঠেছে। দিয়া, অবনী আর আলসী গিয়ে আয়রাতকে ঘুম থেকে টেনে তুলে। তবে আজ যেন আয়রাতকে এক নতুন রূপ দেখা যাবে। দিয়া বলল, কিরে উঠ উঠ, তোর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাস? আরে উঠ আয়রু, এই যা তো, যা যা ঘুমাতে দে, এখন ভালো লাগছে না আমার। সবাইকে গিয়ে বল বিয়ের দিন আরও একটু পেছাতে, আমার এখন বিয়ে করার মুড নেই, ঘুমাবো আমি। আরুষি বলল, আই হাই, মাফিয়া কয় কি? অবনী বলল, মারবো না একটা চটকনা? উঠ উঠ, আর ওই বেবি উঠ। ধুর, যা তো। আয়রাতকে ঘুম থেকে তুলে তাকে জোর করেই ফ্রেশ হতে পাঠালো, কিন্তু সে এই যে ওয়াশরুমে গিয়েছে আর বের হওয়ার নামই নেই। এবার দিয়া গিয়ে আয়রাতের ওয়াশরুমের দরজাটা লাথি দিতে শুরু করে। অবশেষে ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখে যে আয়রাত ব্রাশ করছে আর ঘুমাচ্ছে। দিয়া বলল, আল্লাহ, এই তুই কি করতেছস? দিয়া বলল, আল্লাহ তুমি কই আসো? আয়রাত তো ঘুমাতেই ব্যস্ত। এই আয়রু, হ্যাঁ হ্যাঁ, তোর ঘুমের গুষ্টি কিলাই হারামি, উঠ উঠ বোন, বোনটা ভালা না। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। দিয়া আয়রাতের ওয়াশরুম থেকে বের হয়ে পড়ে আর আয়রাত ফ্রেশ হয়ে এসে পড়ে। এবার যেন আয়রাতের ঘুম ভেঙেছে। আয়রাত এলে আলসী তাকে খাইয়ে দেয়। তারপর আয়রাতকে রেডি করাতে থাকে। আজ যেন আরও কাজ বেশি। আব্রাহাম ঘুম থেকে উঠেছে, সে ভাবতেই পারছে না যে আয়রাত তার হচ্ছে, একদম পুরোপুরি ভাবে তার হচ্ছে। আব্রাহাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়রাতের ছবির সামনে বসেছিল। তখনই রুমে 3 বাদর আসে। অয়ন বলল, দোস্ত একটা কথা আছে। কি হয়েছে বল। গেস কর কি? তোরা যেহেতু, তো ভালো কোনো কাজ তো হবেই না, এখন দ্রুত বলে ফেল। অয়ন বলল, ভাং। হোয়াট? আরে হ্যাঁ, তাও আবার খাঁটি ইন্ডিয়ান ভাং। এগুলো কেন এনেছিস তোরা? জানিস তো এগুলো খেলে নেশা হয়। তাহলে কেন? আর সবাই থাকবে তো? আরে এগুলো শুধু আমাদের জন্য। আব্রাহাম বলল, খা, তোরাই খা। রোহিত বলল, ও হ্যাঁ, তুমি তো আবার ব্যান্ড মেনটেন করো প্রচুর পরিমাণ, তাই না? আব্রাহাম বলল, আরে তা না, কিন্তু আমি খাবো না, তোরাই খাস। সবশেষে আব্রাহাম রেডি হতে চলে যায়। হোয়াইট আর গ্রে কালারের কম্বিনেশন। আব্রাহাম একটা পাঞ্জাবি পরেছে, চুলগুলো ঝরঝরে একদম সিল্কি, হাতে গোল্ডেন কালারের ওয়াচ, ফর্সা মুখে একদম কালো চাপদাড়িগুলো ঝলমল করছে। রেডি হয়ে আব্রাহাম তার হাতার কিছু বাটন লাগাতে লাগাতে বাইরে আসে। বাইরে আসতেই অয়ন বলে ওঠে, মেয়েরা কি আর এমনি এমনি লাট্টু তোর উপর? কৌশল বলল, ভাই হ্যাপি হ্যান্ডসাম লাগছে তোকে। আব্রাহাম বলল, থ্যাঙ্কস। সব কিছু রেডি, এবার শুধু আব্রাহাম আয়রাতের কাছে যাবার পালা। আয়রাত আর একটা পুতুলের মাঝে আজ কোনো পার্থক্য নেই, বোঝা মুশকিল যে কোনটা আয়রাত আর কোনটা পুতুল।
লাল টুকটুকে বউ, বেশ বড়সড় আর ভারী কাজ করা সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, কানে বড় ঝুমকো আর হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, বেশ সাজ সেজেছে আয়রাত। আরে বিয়ে বলে কথা, সাজতে তো হবেই। আয়রাত আয়নার সামনে বসেছিল, তখন দিয়া এসে আয়রাতের কাঁধে হাত রাখে, আয়রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, কি যে মিষ্টি লাগছে আমার বোনটাকে, হায় কারো নজর না লাগুক। আয়রাত বলল, লাভ ইউ। দিয়া, অবনী আর আলস্যও কিন্তু কম সাজেনি। তখনই হঠাৎ বাইরে বেশ চিল্লাপাল্লার আওয়াজ শোনা যায়, অর্থাৎ আব্রাহাম এসে পড়েছে। আজ কেন জানি যতই সময় এগোচ্ছে আয়রাতের বুকের ধুকপুকানি ঠিক ততই বেড়ে যাচ্ছে। দিয়া, অবনী আর আলস্যির ছুটে চলে যায় বাইরে। আরে জামাই আসবে, গেট ধরতে হবে না? টাকা নিতে তো হবে। মেয়েরা গিয়ে আচ্ছা মতো ধরে ফেললো ছেলেদের, টাকা না দিলে ভেতরে আসা যাবে না। আর আয়রাত উপর থেকে সবার এমন কাণ্ড দেখছে আর হাসছে। মেয়েদের এমন কাণ্ড দেখে আব্রাহাম বলে, এখানে আসার সময় আমার বড় একটা কাগজে লিখে নিয়ে আসা উচিত ছিল যে আমার বউ আমি নিব, গেটে টাকা কেন দিব? আব্রাহামের এই কথায় সবাই চিল্লিয়ে উঠে আর হেসে দেয়। অবশেষে আব্রাহাম 25,000 টাকা দিয়ে তারপর ভেতরে ঢুকে। দিয়া, অবনী আর আরুষি ভেতরে এসে পড়লে আয়রাত তাদের খামচি দিয়ে ধরে, এই ফকিনিরগুলা, টাকা দে, টাকা দে, আমার জামাইয়ের টাকা দে, আমারে 50% দে, নইলে উষ্টা খাবি, দে দে, আমার ভাগের টাকা দে, দে কইছি। কি আর করার, আয়রাত সত্যি সত্যি অর্ধেক টাকা নিয়ে নেয়। একসময় কাজে আসে, আয়রাতকে নিচে নিয়ে যাওয়া হয়। আয়রাত যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন আয়রাতের মাথার উপর দিয়ে একটা লাল কালারের পাতলা ওড়না ধরা হয়। ওড়নার এক পাশে দিয়া, এক পাশে অবনী, আরেক পাশে আরুষি, আরেক পাশে আরও একটা মেয়ে ধরে। এভাবে আয়রাতকে নিচে নিয়ে আসা হয়। আয়রাত যখন নিচে নামছিল আব্রাহাম কেন জানি তখন মন চাইছিল যে ছুটে গিয়ে আয়রাতকে জড়িয়ে ধরতে। 1 সেকেন্ডের জন্য আয়রাতের উপর থেকে তার চোখ সরেনি। আয়রাত এসে আব্রাহামের পাশে বসে পড়ে। আব্রাহাম আয়রাতের দিকে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, হায় কই তো রোকলো, তুমি আমাকে একের পর এক ঘায়েল করে মেরে ফেলছো। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল আব্রাহাম। আয়রাত বলল, হুম হুম। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে দেয়। আইন অ্যান্ড ইসলামের বিধিবিধান মেনে 3 বার কবুল বলে আয়রাত আব্রাহাম চিরতরে একে অপরের হয়ে যায়। এখন তারা স্বামী স্ত্রী। ওদিকে রায়হান একের পর এক মদের প্যাক খেয়েই যাচ্ছে। তখনই একজন গার্ড আসে তার কাছে, বস, কেন এসেছিস? বস, আয়রাত ম্যামের বিয়ে তো হয়ে গেছে। এই কথা শুনে রায়হান এক চুমুক মদ খেয়ে রাগে উঠে পড়ে বসা থেকে, তারপর স্টিলের একটা চেয়ার হাতে নিয়ে রাগে তুলে আছাড় মারে। রাগে যেন সে ফুঁসছে। রায়হান বলল, বিয়ে তো হয়ে গেল, আটকাতে পারলাম না আমি, কিন্তু আব্রাহাম আর আয়রাতে কখনই এক হতে দিব না আমি, কখনোই না। আজ হোক কাল হোক ওই দুজনকে আলাদা করেই ছাড়বো আমি, দুইজনকে আলাদা করে দিব আমি। বিদায় পালা আয়রাতের। কলির মন কিছুটা খারাপ। ইকবাল সাহেব কাঁদো কাঁদো ভাব। রনি ঠোঁট উল্টিয়ে বসে আছে। কিন্তু আয়রাত তো আয়রাতই। আয়রাতকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবনী আয়রাতের কানে হালকাভাবে বলে ওঠে, কিরে তোর বিদায় হচ্ছে, চলে যাচ্ছিস তুই, একটু তো কান্না কর। আমার বইয়ে গেছে কান্না করতে, এত কষ্ট করে সেজেছি, আর কান্না করলে সব নষ্ট হয়ে যাবে না? বিয়ে করেছি আমি, কাঁদবো কেন? ধুর, আমার সাজ নষ্ট হয়ে যাবে। তুই কান্না কর, চোখে গ্লিসারিন দিয়ে। আমার এত কান্না আসে না, ঘোড়ার ডিম। আয়রাতের কথা শুনেই সবাই হেসে দেয়। সবাইকে বলে কয়ে আয়রাত চলে আসে। গাড়িতে আব্রাহাম আর আয়রাত একসাথেই বসে আছে। এক সময় এসে পড়ে আয়রাত আব্রাহামের বাড়ি। ভেতরে আসার সময় আব্রাহাম আয়রাতকে কোলে করে নিয়ে তারপর ভেতরে আসে। ইলা গিয়ে আয়রাতকে আব্রাহামের রুমে বসিয়ে দিয়ে আসে। রুমটা সিম্পলের মাঝে ভারী সুন্দর লাগছে। সাদা গোল্ডেন কালারের বিভিন্ন সাইজের বাতি দিয়ে সাজানো। আব্রাহামের রুমের চারিপাশে শুধু আয়রাতের ছবি, আবার কিছু কিছু আব্রাহামের সাথেও। আব্রাহামকে আগেই তার রুমে যেতে দেয় না অয়ন, কৌশল আর রোহিত। বেশ সময় আড্ডা দেয়। তারপর ঠিক 12টা 12:30 এর দিকে আব্রাহাম তাদের থেকে নিজের পিছ ছাড়িয়ে ভেতরে আসে। ভেতরে এসে আব্রাহাম অবাক, কেননা আয়রাত রুমে নেই। এই সময় আয়রাতকে বেডে এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে থাকার কথা, কিন্তু আয়রাত নেই।
আব্রাহাম আশেপাশে আয়রাতকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই নিজের রুমের করিডোর থেকে আব্রাহাম কিছু শব্দ শোনে। ইকে হাত মে শরাব তুঝো পিও মেরে সাথ, পিতে যাও মে সারি সারি রাত। গানটা শুনে কেউ আবার মানে হাসবেন না, কারণ এই গানটা একটু মাতালার মতো করে গাওয়ার চেষ্টা করেছি, তো তাই গানটা শুনতে একটু এরকম মনে হয়েছে। এমন আজারে মার্কা গান শুনে আব্রাহাম এগিয়ে যায়, আর যা দেখে তাতে আব্রাহামের চোখ কপালে। কেননা আয়রাত করিডোরের রেলিং এর উপর বসে আছে আর হাতে একটা অ্যালকোহলের বোতল। তার মানে আয়রাত ড্রিঙ্ক করেছে। বাহ, যা করে আসার কথা আজ জামাইয়ের ছিল তা উল্টো বউ করে এসেছে। আয়রাত তার মাথার ঘুমটা খুলে লেহেঙ্গা কিছুটা উপরে তুলে এক হাত কোমরে রেখে এগুলো বলছে। আয়রাত বলল, এই এই আমি গেলাম আব্রাহাম বেবি, আমি গেলাম। এই বলে আয়রাত পড়ে যেতে ধরে। আব্রাহাম ভয় পেয়ে ধরতে গেলে আয়রাত নিজেই দেওয়াল ধরে থেমে যায়, আবার হি হি করে হেসে দেয়। আব্রাহাম খুব বুঝিয়ে আয়রাতকে নিচে নামিয়ে আনে। আয়রাত নেমেই আব্রাহামের কাঁধ দুই হাতে জড়িয়ে ধরে, মানে আব্রাহামের গলায় ঝুলছে। আব্রাহাম বলল, এই রাতে মেয়েরা বিছানাতে বসে নিজের সামনে ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে থাকে লজ্জায় পেয়ে, কিন্তু তুমি তো উল্টো। বা রে, মানে কি বউ আমার? আয়রাত বলল, সবার থেকে আলাদা, বুঝলা শোনা? এইসব এত ন্যাকামো আমার দ্বারা পসিবল না। এই শোনো না। হ্যাঁ বলো। তুমি এত চার্মিং কেন, এত হ্যান্ডসাম কেন তুমি? আর তোমার হাতের মাসলসগুলো এত ফুলা ফুলা কেন? আব্রাহামের মাসলসের গুঁতো দিয়ে বলল আয়রাত। ও, আমি তো জিম করি তো তাই। তোমার এই সুন্দর চুল, এই সুন্দর চোখ, দেখো চোখের পাপড়িগুলো আমার থেকেও বড়। হাই, তোমার এই সিক্স প্যাক বডি, এই চামড়াদারি, ওলে আমার জামাইটারে পুরাই কুচুমুচু। আব্রাহাম বলল, বেবি গার্ল তুমি ড্রাঙ্ক, এখানে বসো। ওরে আমার বেবি বয় টারে। আচ্ছা, তুমি এই অ্যালকোহল কোথায় পেলে? আগে এটা বলো তো। আগে বলো, তুমি কি রোজ ড্রিঙ্ক করেন? তুমি আমায় তুমি করে বলছো? আরে আগে বলো না। একদম না, আমি মাঝে মাঝে জাস্ট টেস্টটা মনে রাখার জন্য খাই, ব্যাস। তাহলে তোমার কাছে অ্যালকোহল এতগুলো কালেকশন রাখা কেন? হেই হোয়াট, মানে কি? মানে এই যে আমি তোমার কালেকশনগুলো থেকে এটা নিয়েছি, হি হি হি। ও গড। আয়রাত আবার চুমুক দিতে যাবে, তখন আব্রাহাম তার হাত ধরে সাথে সাথে থামিয়ে দেয়। আয়রাত আব্রাহামের গালে কষে একটা চুমা দেয়, তারপর তাকে জড়িয়ে ধরে। আয়রাত বলল, আব্রাহাম আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। হঠাৎ আয়রাত কেমন যেন শান্ত হয়ে গেল। আব্রাহাম তা বুঝতে পেরে আয়রাতকে তুলে দেখে আয়রাত সেন্সলেস হয়ে গেছে। আব্রাহাম কিছুটা হাঁপ ছেড়ে আবার হেসে দেয় আয়রাত এইসব কাণ্ড দেখে। আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নিয়ে বিছানাতে শুয়ে দেয়, তারপর সে আয়রাতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আব্রাহাম নিজের এক হাতে আয়রাতের হাত নিয়ে রেখেছে, আরেক হাত দিয়ে মাথায় বুলিয়ে দিচ্ছে। আয়রাতের দিকে তাকিয়ে আছে সে এক নয়নে, মাঝে মাঝে নিজের ঘুমন্ত আয়রাতের কপালে চুমু দিচ্ছে। এই তো এভাবেই কেটে যায় আয়রাতের আব্রাহামের সেই রাত।